আপনাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে কোন জিনিসটা ছাড়া আপনার পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে, আমি জানি আপনি কি বলবেন। হয় খাদ্য, অথবা বস্ত্র, কিংবা বাসস্থান। হ্যাঁ, এটা একদমই সত্যি। কিন্তু এই সত্যির পেছনেও রয়েছে আরও একটা সত্যি, আর যাকে আপনি মানতে বাধ্য, যাকে ছাড়া এই পৃথিবীটা কার্যত আপনার কাছে শূন্য বলে মনে হবে, আর তা হলো টাকা। টাকা এমন এক জিনিস যা গরিব থেকে বড়লোক, ভিখারি থেকে কোটিপতি সবাই তাকে পেতে চায়। টাকা শুধু একটি কাগজের টুকরো বা মুদ্রা নয়, টাকা হলো একটি শক্তিশালী নেশা। আর এই নেশার পেছনে আমি, আপনি, আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে চলেছি। কিন্তু এখন প্রশ্ন হলো, টাকাতে এত শক্তি এলো কোথা থেকে? কিভাবে তৈরি হলো টাকা? কেন তৈরি হলো? এসব জানবো আজকের ভিডিওতে। আর জানবো সব থেকে বড় প্রশ্ন, টাকা আসলে কি? হোয়াট ইজ মানি? বাস্তবে টাকা শুধুমাত্র একটি কাগজের টুকরো, যার নিজের কোনো মূল্য নেই। টাকা এমন একটি সূচক যে অন্য জিনিসের মূল্য বলে দেয় বা নির্ধারণ করে। কি শুনতে অবাক লাগছে? একটু ভেবে দেখুন, সারাদিন ধরে আমরা পরিশ্রম করে যে টাকা রোজগার করি, দিন শেষে সে টাকাটাই আমরা অন্য কাউকে দিয়ে দিই যাতে তার কাছে থাকা জিনিস আমরা কিনতে পারি। আবার একইভাবে সেই ব্যক্তি অন্য কাউকে দিয়ে দেয় যাতে সে তার প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এভাবেই টাকা এর হাত থেকে ওর হাতে, এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে পৃথিবীতে $40 ট্রিলিয়ন রয়েছে যা নজরে আসে, আর যা নজরে আসে না তার পরিমাণ প্রায় $1300 ট্রিলিয়ন বা 1.3 কোয়াড্রিলিয়ন। একের পরে কতগুলো শূন্য দিলে ট্রিলিয়ন বা ট্রিলিয়ন ডলার হবে তা হয়তো একটু মাথা খাটালেই পাওয়া যাবে। কিন্তু ভারতীয় বা বাংলাদেশি টাকায় এর সঠিক পরিমাণ কত আপনারা যদি হিসেব করতে পারেন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি যদি সত্যিই জানতে চান, আসুন আমার সাথে। আপনাকে নিয়ে যাব এমন এক জগতে যেখানে আপনার জন্য অপেক্ষা করে আছে অনেক বিস্ময়। সময়টা 15,000 খ্রিস্টপূর্বাব্দ, আজ থেকে প্রায় 17,000 বছর আগে, যখন মানুষ ছোট ছোট গোষ্ঠীবদ্ধ হয়ে থাকত। তাদের উদ্দেশ্য ছিল বেঁচে থাকার জন্য শিকার করা, কারণ খাদ্য উৎপাদনের আর কোনো পথ তাদের জানা ছিল না। এটা সেই সময় যখন আদিম মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পশুর মাংস সবে পুড়িয়ে খেতে শিখেছে। কিন্তু শিকার করা প্রতিদিন তো খুব সহজে হয় না। খিদে কিন্তু প্রতিদিন একই সময়ে পায়, আর এই খিদেই এক গোষ্ঠীর মানুষের সাথে আর এক গোষ্ঠীর মানুষের দেনা পাওনার সম্পর্ক তৈরি করেছিল। পশুর মাংসের বদলে পাথরের তৈরি অস্ত্র, গাছের ডাল দিয়ে তৈরি হাতিয়ার, গায়ে জড়ানোর জন্য পশুর চামড়া, মূলত এগুলিই ছিল লেনদেনের বস্তু। দুগোষ্ঠীরই লাভ ছিল এই পদ্ধতিতে, আর এভাবেই জন্ম হলো লেনদেন প্রথা বা বার্টার সিস্টেম। মনে করা হয় বিনিময় প্রথার জন্ম হয়েছিল মেসোপটেমিয়া সভ্যতায়। মেসোপটেমিয়া সাউথ ইস্ট এশিয়ার একটি অঞ্চল, বর্তমানে যা ইরাক দেশ। এই বিনিময় প্রথা মানব সভ্যতায় অনেক পরিবর্তন এনেছিল। লড়াই করে বেঁচে থাকা মানুষ নিজেরা মিলেমিশে থাকতে শুরু করলো, একে অপরের সাথে করতে লাগলো আদান প্রদান। এর 1000 বছর পর মানুষ যখন চাষাবাদ শিখল, তখন শিকার করা ছাড়াও খাদ্য জোগাড়ের আরও একটি পথ তাদের সামনে আসলো। ঠিক তখনই বিনিময় প্রথায় থাকা কিছু সমস্যা তাদের সামনে আসতে শুরু করলো। কার কাছ থেকে কি নেওয়া হচ্ছে আর কাকে কি দেওয়া হচ্ছে তা মনে রাখার সমস্যা। তখন ছোট ছোট মাটির ফলকের ওপর পাথরের ফলা দিয়ে লিখতে শুরু করলো সাংকেতিক চিহ্ন, যাতে সহজেই মনে রাখা যায়।
আদিম মানুষ হিসেব রাখা শুরু করলো। আরও একটি সমস্যা বিনিময় করতে গেলে দুজনকেই রাজি হতে হবে। তোমার তো সেই জিনিসটাই চাই যেটা আমার কাছে আছে, কিন্তু তোমার কাছে থাকা জিনিসটা আমার চাই না। তাহলে বিনিময় হবে কিভাবে? তখন এমন একটা জিনিসের প্রয়োজন হয়ে পড়ল যেটা আমাদের সবার প্রয়োজন। তখনই প্রয়োজন হয়ে পড়ে টাকার। কিন্তু এই টাকা সেই টাকা নয় যেটা আপনি ভাবছেন। এটা হলো কমোডিটি মানি। মানুষ তখন সেই সব জিনিসকে টাকা হিসেবে ব্যবহার করা শুরু করলো যেগুলো সবার প্রয়োজন, আর সবাই এগুলোকে বিনিময় করতে রাজি। যেমন গরু, ষাঁড়, ছাগল, মহিষ, ছুরি, তীর, তলোয়ার, পশুর চামড়া, তামাক পাতা, নুন, পশুর দাঁত, ময়ূরের পালক, পশুর শিং, মদ, এমনকি মানুষ পর্যন্ত। হ্যাঁ, তখন মানুষকে বিনিময় পণ্য হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু এই পদ্ধতির একটা বড় সমস্যা ছিল। তা হলো, আমার কাছে যে জিনিস আছে তার প্রকৃত মূল্য কত? প্রতিটা কমোডিটি মানির আলাদা আলাদা মূল্য রয়েছে। তাই প্রয়োজন হয়ে পড়ল এমন এক জিনিসের যার নিজস্ব মূল্য রয়েছে, আর সেটিই হলো টাকা। ভালো করে দেখুন এটাকে। এটি পৃথিবীর প্রথম ধাতব মুদ্রা বা মেটালিক মানি, দ্য লিডিয়ান স্ট্যাটার। আজ থেকে ২৬০০ বছর আগে এনশিয়েন্ট গ্রিসে শুরু হয়েছিল মেটালিক মানির ব্যবহার। সোনা, রূপা, অন্যান্য ধাতুকে মিশিয়ে এই মুদ্রা বানানো হতো। লিডিয়ান স্ট্যাটার বহুল প্রচলনের ফলে মানুষ সহজেই শিখে গেল মুদ্রা বানানো। প্রতিটি রাজ্যের রাজা নিজের নাম খোদাই করে বানাতে লাগলো মুদ্রা। প্রচুর পরিমাণে ধাতব মুদ্রা মানুষের কাছে জমে গেল, আর তখনই শুরু হলো আসল সমস্যা। এই সময় বাণিজ্য চলতো সমুদ্রপথে, আর বাণিজ্যে ব্যবহার হতো এই মুদ্রা। যত বেশি মুদ্রা তত বেশি ওজন। এই বিপুল পরিমাণ মুদ্রা গোনাটাও অনেক বড় সমস্যা। ভিন দেশে বাণিজ্য করতে যাওয়ার সময় চুরি ডাকাতি হওয়ার ভয়ও রয়েছে। তাই এমন একটি জিনিসের প্রয়োজন হয়ে পড়ে যা হালকা ও সহজে বহন করা যায়। অর্থাৎ প্রয়োজন হয়ে পড়ল কাগজের টাকার। একটি কথা প্রচলিত আছে, এভরিবডি লাইক প্রগ্রেস বাট নোবডি লাইক চেঞ্জ। আর এটাই হয়েছিল পেপার মানির সাথে। মঙ্গোলিয়ান চায়নার শাহেনশাহ এবং চেঙ্গিস খাঁয়ের নাতি কুবলাই খাঁ বানিয়েছিলেন পৃথিবীর প্রথম পেপার মানি। মানুষের মূল্যবান হিরে জহরতের বদলে গাছের ছাল দিয়ে বানানো এক প্রকার কাগজের টুকরো তিনি ধরিয়ে দিতেন, আর নিতে অস্বীকার করলে শাস্তি তো ছিলই, এমনকি তাদের দেওয়া হতো মৃত্যুদণ্ড। এটি পেপার মানি ছিল ঠিকই, কিন্তু আসলে এটি ছিল IOU, অর্থাৎ আই অ ইউ, যার মানে আমি তোমার কাছে ঋণী। অর্থাৎ এই কাগজ তুমি নিয়ে যাও, আর যখন প্রয়োজন হবে এর বদলে সোনা রূপো নিয়ে যাবে। কিন্তু সাধারণ লোকের এই পদ্ধতি পছন্দ হয়নি। তবু সারা পৃথিবীতে চলতে লাগলো এই পদ্ধতি। এদিকে সবার অজান্তে একটি শক্তি তখন জন্ম নিয়েছে, এবং ভবিষ্যতে যাকে আটকে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে, তা হলো ব্যাংক। আজকের মতো আপনার পরিচিত এই ব্যাংক নয়। IOU এর ব্যবহার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার সুযোগে কিছু লোভী মানুষ মানুষের সব সোনাদানা নিয়ে তার বদলে দিতে থাকলো IOU। কিন্তু IOU তো একটি কাগজ মাত্র, যত ইচ্ছে মুদ্রণ করা যায়। এদিকে সোনা রূপো চুরি হয়ে যাওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত মানুষ নিজেদের সোনাদানা জমা রেখে গোছা গোছা IOU সঞ্চয় করতে থাকলো। একটা সময় এলো যখন শহরগুলিতে
প্রচুর পরিমাণে পেপার মানি বা আইওইউ বেড়ে গেল। ফলে যে ঘটনাটি ঘটল তাকে বলে ইনফ্লেশন। যে জিনিসের মূল্য ছিল 1 আইওইউ সেটা হয়ে গেল 10 আইওইউ। ব্যাংকগুলিতে এত সোনাই নেই যে পরিমাণে আইওইউ বাজারে ছড়িয়ে রয়েছে। মানুষ যখন বুঝতে পারল তাদের কাছে জমানো আইওইউ এর আর কোনো মূল্য নেই, তখন তারা ব্যাংকের কাছে গেল সোনার উপর মুদ্রা ফেরত চাইতে। কিন্তু ব্যাংকগুলোর কাছে কিছুই নেই দেওয়ার মতো, অর্থাৎ যাকে বলে ব্যাংকরাপসি বা দেউলিয়া। ব্যাংকের ওপর থেকে মানুষের ভরসা উঠে গেল। সবাই নিজের মুদ্রা ঘরে লুকিয়ে রাখতে শুরু করলো। মুদ্রার সার্কুলেশন একেবারে কমে যাওয়াতে গভীর সমস্যায় ডুবল পৃথিবী। ইতিমধ্যে আমরা পেরিয়ে এসেছি প্রায় আরও 500 বছর। সময়টা 1816 খ্রিস্টাব্দ। গ্রেট ব্রিটেন এক নতুন আইন নিয়ে এলো। তারা পেপার মানিকে করে তুলল গোল্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ সরকারের কাছে যত পরিমাণ সোনা সঞ্চিত থাকবে সেই মূল্যের টাকাই বাজারে ছাড়া হবে। ইউনাইটেড স্টেটস 1900 সালে গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি গ্রহণ করে। কিন্তু এই মুদ্রা ব্যবস্থা যেদিন প্রথম সৃষ্টি হয়েছিল সেদিন থেকেই একটা অভিশাপ সে সাথে করে নিয়ে বেড়াচ্ছে, আর সেটা হলো পয়সার খিদে। দেশে টাকা বেশি হলে হয় ইনফ্লেশন, অর্থাৎ দুর্মূল্য বা দামি, যা ভয়ঙ্কর। আর দেশে টাকা কম হলে হয় ডিফ্লেশন বা মন্দা, যা আরো মারাত্মক। সময়টা 1930 খ্রিস্টাব্দ। ইউনাইটেড স্টেটসে চলছিল মারাত্মক অর্থনৈতিক মন্দা। টাকার মূল্য এত কমে গেল যে কোম্পানিগুলো তার কর্মচারীদের স্যালারি পর্যন্ত দিতে পারছিল না। মানুষের কাছে না আছে টাকা, না আছে কাজ। এই ভেঙে পড়া অর্থনীতিকে সামাল দিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1933-এ ডলারের সাথে গোল্ডের সম্পর্ক ছিন্ন করে দিলেন। শুধু যেটা পড়ে রইল তা হলো পেপার মানি। ব্যাংক তার ইচ্ছে মতো আবার নোট ছাপানো শুরু করে দিল। ফলে প্রয়োজনের থেকে প্রচুর পরিমাণে নোট বেড়ে গেল। আমেরিকার সেন্ট্রাল ব্যাংক তৈরি করল এফইডি, অর্থাৎ দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম, যারা নিয়ন্ত্রণ করবে দেশে প্রয়োজনের বেশি টাকাও থাকবে না, কম টাকাও থাকবে না। সেই টাকা যা আপনি পরিবর্তন করতে পারতেন সোনাতে, যা আপনার কাছে ছিল একটি আইওইউ, হঠাৎ করেই তা হয়ে গেল শুধুমাত্র একটি কাগজের টুকরো। ইটস জাস্ট আ ওর্থলেস পিস অফ পেপার। টাকার নিজস্ব কোনো মূল্য নেই, অর্থাৎ তা হয়ে গেল ফিয়াট মানি। শুধু ডলারই নয়, পৃথিবীর সমস্ত টাকাই ফিয়াট মানি। All the pieces of paper money are not backed by gold or any physical commodity. কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে, টাকার যদি কোনো মূল্যই না থাকে তাহলে এটা দিয়ে আমরা জিনিস কিনি কিভাবে? টাকার ওপরে আমাদের একটা বিশ্বাস আছে, এর বদলে আমরা কিছু পাবো। কিন্তু ব্যাংক, ওয়ালেট, লকারে যা পড়ে রয়েছে তা শুধু একটি ভরসা, এছাড়া আর কিচ্ছু নয়। প্রতিদিন এর মূল্য কমে যাচ্ছে ইনফ্লেশনের কারণে। পৃথিবী সৃষ্টির দিন থেকেই আমরা গতির সাথে পাল্লা দিয়ে ছুটছি। এই তো দেখুন, এই কয়েক মিনিটে আমরা পেরিয়ে এসেছি প্রায় 15,000 বছর। এই বদলে যাওয়া দুনিয়াতে গতি আমাদের উপহার দিল এমন একটি জিনিস যেখানে কাগজের নোট নয়, কম্পিউটারে শুধুমাত্র কয়েকটি সংখ্যা টাইপ করলেই তা পরিণত হয়ে যায় টাকায়। 1980 সালে শুরু হয় ই মানি বা ডিজিটাল মানি। মাত্র একটি ক্লিকেই নির্দিষ্ট পরিমাণ টাকা পৌঁছে যায় পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। কিন্তু এই ডিজিটাল মানির একটা বড় কমতি আছে, তা হলো হ্যাকিং। একে হ্যাক করা মুশকিল কিন্তু অসম্ভব নয়। আরও কয়েকশো ধাপ এগিয়ে গিয়ে 2007-এ আসলো এমন এক মুদ্রা যাকে হ্যাক করা অসম্ভব। ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েনের নাম তো আপনারা শুনেছেন। মাত্র কয়েকটি সংখ্যা ছাড়া
পৃথিবীতে এই মুদ্রার কোনো অস্তিত্ব নেই। জানা যায় এর আবিষ্কর্তার নাম সাতোশি নাকামোতো। বিটকয়েন নিয়ে বিস্তারিত আসব অন্য কোনো ভিডিওতে। বহু দেশের গভর্নমেন্ট বিটকয়েনকে স্বীকৃতি না দিলেও প্রতিদিনই জনপ্রিয় এবং মূল্যবান হচ্ছে বিটকয়েন। আসুন একবার পেছনে ঘুরে দেখি কত অল্প সময়েই এই দুনিয়া কতটা উন্নতি করেছে। কয়েক হাজার বছরে আমরা মাটির ফলক থেকে সোনা রূপার মুদ্রা হয়ে আজ এমন টাকায় চলে এসেছি যা চোখেই দেখা যায় না। সেই সুপ্রাচীন কালে এই মুদ্রাকে আমরা বানিয়েছিলাম আমাদের সুবিধার জন্য। আজও সকাল থেকে সন্ধে প্রতিদিন কাজ করার পর দিনের শেষে আপনি যেটা হাতে পান সেটি শুধুই কাগজের টুকরো অথবা স্ক্রিনের ওপর ভেসে ওঠা কিছু সংখ্যা মাত্র। আপনাকে মানতেই হবে এই পৃথিবী টাকাতে নয়, ভরসাতে চলে। আমরা যা দেখতে পাই তা আর কিছুই নয়, শুধুমাত্র কয়েকটি সংখ্যা আর একরাশ ভরসা। মানি ইজ গুড ফর নাথিং আনলেস ইউ নো দ্য ভ্যালু অফ ইট বাই এক্সপেরিয়েন্স।